সুধী দর্শক শ্রোতা, শুভ বিকেল। আজ 12 আগস্ট 2026, আন্তর্জাতিক যুব দিবস। এই বিশেষ দিনে সবাইকে জানাই আন্তর্জাতিক যুব দিবসের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। যুবরাই একটি দেশের সকল সম্ভাবনার আধার। তাদের স্বপ্ন, মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের উপর নির্ভর করে আগামীর পৃথিবী। যুবদের অধিকার রক্ষা, ক্ষমতায়ন এবং বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে প্রতি বছর 12 আগস্ট পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে তরুণরা শুধু আগামী দিনের নেতৃত্ব নয়, তারা আজকের পরিবর্তনেরও অন্যতম চালিকা শক্তি। 1999 সালে জাতিসংঘের ঘোষণার পর 2000 সালের 12 আগস্ট প্রথমবারের মতো পালিত হয় এই দিবস। কিন্তু সময়ের সঙ্গে প্রশ্ন উঠছে, বাংলাদেশের যুবরা কি তাদের সম্ভাবনা বিকাশের যথাযথ সুযোগ পাচ্ছে? শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও নেতৃত্বে যুবদের সামনে থাকা চ্যালেঞ্জগুলি কতটা দূর হয়েছে? আর দেশের উন্নয়ন ও পরিবর্তনের অগ্রযাত্রায় যুবদের ভূমিকা কতটা কার্যকর? এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। এবছরের প্রতিপাদ্য ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন স্বপ্ন, ডিফারেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপাইরেশনস। এই প্রতিবাদ্যের মধ্যে একটি গভীর মানবিক বার্তা রয়েছে। আমাদের দেশের একজন তরুণ হয়তো প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, আরেকজন ব্যস্ত নগরের। কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ কারিগরি শিক্ষা নিচ্ছেন, কেউ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, আবার কেউ এখনও সংগ্রাম করে চলেছেন। তাদের বাস্তবতা ভিন্ন, কিন্তু তাদের স্বপ্ন ভালো শিক্ষা, সম্মানজনক কর্মসংস্থান, সুস্থ জীবন, সমান সুযোগ, নিরাপদ সমাজ এবং নিজের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য কিছু করার আকাঙ্ক্ষা। এই সব স্বপ্ন কিন্তু সবারই এক। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ যুব জনগোষ্ঠীর দেশ। আমাদের এই বিপুল যুবশক্তিই হতে পারে স্মার্ট, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ, যদি আমরা তাদের যথাযথভাবে বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের সুযোগ করে দিতে পারি। আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলোই জানার চেষ্টা করব। আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ মোতাহার হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক নয়নের চেয়ারপারসন প্রিয়তা মণ্ডল। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। প্রথমেই আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের কাছে যাচ্ছি। ডিজি মহোদয়, এবছরের প্রতিপাদ্য আপনি যেমনটি শুনছিলেন, ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন স্বপ্ন। আপনার দৃষ্টিতে এই প্রতিপাদ্য বাংলাদেশের জন্য কতটা প্রাসঙ্গিক? নীতি নির্ধারকদের জন্য এর প্রধান বার্তাটি কি? আপনাকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আপনার মাধ্যমে আমি আমাদের যত দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে যা অত্যন্ত যৌক্তিক এবং বর্তমান যুগের সাথে বা বর্তমান যে যুব সমাজের যে চাহিদা তার সাথে এটি সময় উপযোগী। সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে যুবকদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা, তাদের মধ্যে প্রাকৃতিক কারণে বা আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে তাদের অনেকেরই শারীরিক মানসিক সমস্যা, এগুলোর কারণে যুবকদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা বিরাজমান। এত কিছুর পরেও সবারই কিন্তু যুবকদের একটাই আশা যে আগামীতে তারা একটা সুন্দর কর্মপরিবেশ, তারা ভালোভাবে তাদের জীবনে দক্ষতা অর্জন করতে চায়, তারা আরও অনেক দূর এগিয়ে যেতে চায়। এই সকল প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে যে সমস্ত কার্যক্রম বর্তমানে নিয়েছি, যাতে যুব সমাজ আগামীতে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত হতে পারে, ডিভিডেন্ড হিসেবে যুব সমাজকে আমরা বিবেচনা করি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রযুক্তির দিকে তাদেরকে শক্তিশালী করার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি। এই উদ্যোগগুলোর মধ্যে যেমন আমরা তাদেরকে বাংলাদেশে 25,000 ফ্রিল্যান্সিং করার জন্য যুব সমাজকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার মধ্যে 15,000 যুবক বিভিন্নভাবে তারা অর্থ উপার্জন করে স্বাবলম্বী হয়েছে। এছাড়া আমরা গত 2 তারিখেই এআই এর উপর প্রশিক্ষণ কার্যক্রম নতুন করে শুরু করেছি। এর দ্বারাও আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব সমাজকে প্রস্তুত করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের দেশে বিভিন্ন সময়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে
আমরা কার্যকরী ভূমিকা রাখতে তাদেরকে অনেকাংশে সফল হয়েছি। দেশের বেকারত্ব দূরীকরণে বিশেষ করে যে সমস্ত যুবক যারা কোনো ট্রেনিং নাই, শিক্ষা ব্যবস্থার তেমন তাদের সুযোগ ঘটে নাই, কিন্তু তারা কর্মক্ষম, বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ আয়োজন করে তাদেরকে কিন্তু আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে সক্ষম রেখে বাংলাদেশের একটা সুস্থ পরিবেশ রাখার জন্য আমরা সর্বদা সচেষ্ট হই। ধন্যবাদ ডিজি মহোদয়। আপনার আসলে আমরা বুঝতে পারলাম যে যুব উন্নয়ন অধিদপ্তর তথা বাংলাদেশ সরকার সুযোগ করে দিতে চাচ্ছে যুবকদের, যাতে এই সুযোগটা যেন সবার সমান হয়, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন কবিতা বোসের কাছে আসব এবং উনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। বাংলাদেশের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় বেড়ে ওঠা যে তরুণ তরুণীরা রয়েছে, তাদের চাহিদা ও স্বপ্নের মিল কোথায়? প্ল্যান ইন্টারন্যাশনাল যেহেতু অনেক দিন ধরেই কাজ করে আসছে, আপনি এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আজকের এই দিনে বিশেষ করে যুব দিবস উপলক্ষে আমাদের যে আয়োজন, আরটিভি, পিএসটিসি এবং সকল আয়োজকদের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অভিজ্ঞতা বলে প্রতিটি মানুষের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন তার জীবন গড়ার, সেই স্বপ্ন তার শিক্ষা, সেই স্বপ্ন তার স্বাস্থ্যের, সেই স্বপ্ন তার মর্যাদার এবং নিজের আত্মবিশ্বাস প্রকাশের। দক্ষিণে ভোলার চর ফ্যাশনে, উত্তরে রৌমারীর চর, সুনামগঞ্জের তাহেরপুরের ইউনিয়নের হাওরের যে কিশোর বা যুবক, সবারই স্বপ্ন যে সে শিক্ষা পাবে, সে স্বাস্থ্য পাবে, সে স্বপ্ন দেখবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজের পরিবারের দায়িত্ব নেবে এবং দেশ গড়া, সমাজ গড়া, পরিবার গড়ে। স্বপ্ন কিন্তু এক, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নে তাদের যে ভৌগোলিক অবস্থান রয়েছে, তাদের যে আর্থিক অবস্থান রয়েছে, তাদের যে অভিগম্যতা রয়েছে শিক্ষায়, স্বাস্থ্যে, সেইটার বৈষম্য কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো। ঢাকা শহরের একেবারেই বস্তি এলাকায় যদি বলি বা খুবই অনগ্রসর এলাকায় যে কিশোর বসবাস করে বা যে যুবক থাকে, তার জন্য স্কুলটা 1 কিলোমিটার মধ্যে হতে পারে, বা যুব নারী হাওরে বসবাস করে, তার জন্য স্কুল কিন্তু কয়েক কিলোমিটার দূরে। তাই তার স্বপ্ন এক হলেও বাস্তবায়নের যে পথ, বাস্তবায়নের যে ভ্রমণ, সেটা কিন্তু এক নয়। একই নীতি, একই কার্যক্রম, একই কৌশল সবার জন্য নয়। ঢাকার জন্য একরকম, ভোলার জন্য একরকম, তাহেরপুরের জন্য একরকম। মানে আমাদের যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে প্রান্তিক যুবগোষ্ঠী রয়েছে, তাদের জন্য এক এক এলাকায় হয়তো দরকার হলে আমাদের এক এক ধরনের প্রোগ্রাম নিয়ে আসতে হবে, তাহলেই এই গ্যাপটা হয়তো কমিয়ে আনা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার ফিরে আসবো। আমাদের সাথে রয়েছেন একজন টকবকে তরুণী, প্রিয়তা মণ্ডল। প্রিয়তা মণ্ডল, আপনি দেশে বিভিন্ন অঞ্চলে তরুণদেরকে নিয়েই কাজ করছেন। আপনার সমসাময়িক যারা, তাদের স্বপ্নগুলো আসলে কি? আপনি কি ধরনের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি শোনেন? দেশের অন্য তরুণ তরুণীরা কীরকম ভাবছে? ধন্যবাদ আপনাকে। আমি নিজেই একটা জেলা শহরে পড়াশোনা করেছি। আমি যখন ছোটবেলায় সেই জেলা পর্যায়ে কাজ করতাম, আমি কিন্তু অনেক বেগ পেতে হয়েছে আমাদেরকে, অনেক ধরনের অবস্টেকলস। তাদের জন্য সবার জন্য সমানভাবে তারা পার্টিসিপেশন করারও সুযোগ পাচ্ছে না, তারা ট্রেনিং পাচ্ছে না। এবং এখন আমি যতটা কনফিডেন্ট হয়েছি, কিন্তু সেই ধাপগুলো পার করেই কিন্তু আমি হতে পেরেছি। সো আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর বিষয় হলো যে সবার স্বপ্নগুলোই একই। যে আমিও তো ছোটোবেলায় ভাবতাম যে আমি বড় হয়ে ভালো কাজ করব, একটা ভালো চাকরি করে ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে আমার বাবা মাকে দেখব, তারপরে আসে যে একটা সুন্দর সমাজ বানাবো, যে আমি যেন যে কাজগুলোই করছি, কাজগুলো যেন সমাজের জন্য খুবই ইম্প্যাক্টফুল হয়। সো আমার কাছে মনে হয় যে প্রথমেই বলবো যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, একটা ভালো চাকরি, যাতে করে সে তার পরিবারের খেয়াল রাখতে পারে। তারপরে আমি বলবো যে সমাজের জন্য ভালো কিছু করা। এটা কিন্তু সবাইকে চিন্তা করতে হবে, মানে নিজের জন্য চিন্তা করলে তো আসলে আমরা একটু স্বার্থপরই হয়ে যাব, তো সমাজটার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। সো আমার কাছে এটাই মনে হয় যে স্বপ্নগুলো সব একই রকম। কাজে আপনার সুযোগ চান আরো বেশি করে, বেশি বেশি করে, এবং নিশ্চিত সুযোগটা পেলে আপনারাও বিশাল শক্তিতে পরিণত হতে পারবেন। আমি আবারও ডিজি মহোদয়ের কাছে ফিরে আসব। এই যে তরুণ প্রতিনিধি যে কথাগুলো বলছিল যে তাদের সুযোগ করে দেওয়া, কাজে আপনার মতে বর্তমানে বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এবং সরকার কিভাবে এসব মোকাবেলা করছে? আসলে আমাদের দেশে তরুণদের একটা বিরাট অংশের তরুণ যারা এখনো আমি বলবো যে নট ইন এডুকেশন, ইন এমপ্লয়মেন্ট অর ইন ট্রেনিং,
এটার একটা বিরাট অংশ এখনো দেশে বিদ্যমান আছে। আমরা সরকার আসার পরে চিন্তা করেছে যে এদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে, কারণ অনেক যুব আছে যারা নিজেরাই তাদের কেরিয়ার গড়ানোর জন্য আজকে সরকারি হয়তো সহায়তার প্রয়োজন নেই, কিন্তু এই গ্রুপটার আছে। তাদের জন্য আমরা 9 লক্ষ যুবককে টার্গেট নিয়েছি 2027 সালের মধ্যে। তাদেরকে আমরা সেলফ এমপ্লয়মেন্ট অথবা তাদেরকে যে কোনো মূল্যেই আমরা একটা চাকুরি অথবা আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা করব। অর্থ সংস্থানের অর্থকংস্থান তার পারিবারিক যাতে সে করতে পারে। এবং এইটাও যে একটা আমাদের কবিতা বোস যেটা বললেন যে বিভিন্ন এলাকা বিশেষ বিভিন্ন জনের চাহিদা বিভিন্ন রকম, আমরা কিন্তু এই প্রজেক্টের আওতায় এটাই গ্রহণ করতেছি যে যে ভোলায় বসবাস করে তার আসলে কি প্রয়োজন, সে ওখানে কি করলে সে ওখানে তার ইনকাম সোর্স বাড়বে বা সে নিজে এস্টাবলিশড হতে পারবে, অথবা রৌমারিতে সে তাকে কোন জায়গাটায় হিট করলে আমি তাকে একটা এমপ্লয়মেন্ট দিতে পারবো। এই জন্য আমরা কিন্তু একটা বিশ্বব্যাংকের সহায়তায় আর্ন নামে একটা প্রকল্প নিয়েছি, ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর দ্য নিড। এই প্রকল্পের আওতায় কিন্তু 9 লক্ষ তরুণকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর এই আত্মকর্মী নিয়োগের করার জন্যে আমরা অনেকগুলো কার্যক্রম অলরেডি গ্রহণ করেছি। এটা সরকারের পক্ষ থেকে অনেক অর্গানাইজেশন আছে। আমরা যে যে সেক্টরে তার দক্ষতা আছে আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাকে ওই জায়গাতেই আমরা যাতে সে করতে পারে। আমাদের সব তরুণরাই যে সবসময় দেশের বাইরে যাবে বা সবাই যে বড় চাকরি করবে আমরা সেটা ভাবছি না। আমরা ভাবছি যে 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 অবস্থানে আছে সেই অবস্থানে সে যেন হ্যাপি থাকে, সে যেন সুখী থাকে। আমরা বেশ প্রাণবন্ত আলোচনায় ছিলাম, এখন সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর আবার আমরা ফিরে আসবো। শুধু দর্শক শ্রোতা, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। যেখানে ছিলাম আমরা কথা শুনছিলাম ডিজি মহোদয়ের কাছে এবং আমরা জানলাম যে ফর দ্য নিডস সরকার, বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে এবং অগ্রাধিকারের তালিকায় তারাই সামনে। এই সূত্র ধরে আমি কবিতা পোষের কাছে আবার ফিরে আসব যে যুবদের সম্ভাবনা বাস্তবায়নে শিক্ষা, দক্ষতা, নিরাপত্তা, বিশেষ করে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটির কথা যে বলা হয় এবং স্বাস্থ্যসেবায় বিনিয়োগের কথা খুব বলা হয়, এটা কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সেই সাথে উন্নয়ন সহযোগী এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কি ধরনের অংশীদারিত্ব সবচেয়ে বেশি কার্যকর হতে পারে? খুবই প্রাসঙ্গিক। প্ল্যান ইন্টারন্যাশনাল আমরা জেন্ডার সমতা, লিঙ্গ বৈষম্য এই বিষয়গুলো নিয়ে কিভাবে আমাদের সমাজে এবং দেশে আরও ভালো কাজ করতে পারি সেজন্য আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে আমরা যখন যুব সম্প্রদায়ের প্রতি বা যুব সম্প্রদায়ের উন্নয়নের জন্যে কাজ করার কথা বলি তখন দেখা যাচ্ছে যে অনেক সময় হয় যে খণ্ডিত বা আংশিকভাবে আমরা অনেক সময় চিন্তা করি। তো আমাদের সমন্বিত ভাবনাটা ভাবতে হবে। যেমন ধরেন একজন যুবক, তার শুধু অর্থনৈতিক উন্নয়ন যদি আমি ভাবি, তার কিন্তু প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সে যুবক হওয়া পর্যন্ত তার যে বিভিন্ন ধাপ রয়েছে, তার শিক্ষা, তার স্বাস্থ্য, সে তারই একটা অংশ হিসেবে নিজের বেড়ে ওঠা এবং তার যে পারিপার্শ্বিক বিকাশ, এটারও একটা সমন্বিত আমাদের বিনিয়োগ থাকতে হবে। কারণ শুধুমাত্র যদি আমি অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বলি তাহলে তার কিন্তু অন্য অংশগুলি, দক্ষতা বা মানবিক বিকাশের, সেটা থাকছে না। বাংলাদেশে এখনও অনেক তরুণ তরুণী রয়েছে যারা বিভিন্ন সম্ভাবনায় যুক্ত হতে পারতেছে না, এই মানে আংশিক বা খণ্ডিত মানে আমাদের বিনিয়োগ হওয়ার কারণে। যেমন ধরেন ইউএনএফপিআর 2025 সালের একটা গবেষণায় দেখা গেছে যে 2022 সালে 15 থেকে 24 বছর বয়সী যুবদের মধ্যে 41% শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে ছিল এবং তার মধ্যে রয়েছে নারীদের সংখ্যা 62%। এইখানেও আমরা আমাদের বিশ্বাস যে নিট শুধু যুবক না এবং যুব নারীরা যে বিভিন্নভাবে যুব পুরুষদের থেকে বঞ্চনার মধ্যে রয়েছে বা বিচ্ছিন্ন রয়েছে, সেই জায়গাটায় আমাদের খেয়াল থাকবে। এবং প্ল্যান ইন্টারন্যাশনাল আমরা যখন এই বৈষম্যের কথা বলছি, যে বিনিয়োগের কথা বলছি, আমাদের পার্টনার এবং সহযোগী সংস্থা, সেখানে একটা সম্মিলিত উদ্যোগ রয়েছে। যেমন ধরেন ইন্টারন্যাশনাল এজেন্সি, এখন সরকারের কিন্তু সকল কাজ একেবারে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য দরকার বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি বা
ন্যাশনাল এনজিও বা স্থানীয় এনজিওগুলি, আবার রয়েছে সিভিল সোসাইটি। তো প্রত্যেকেরই একটা কাজ রয়েছে, কেউ পলিসি ইমপ্লিমেন্ট করবে, কেউ পলিসি পরিবীক্ষণ করবে। তো সেই জায়গায় একটা সম্মিলিত উদ্যোগ থাকতে হবে এই বিনিয়োগের ক্ষেত্রে। আমি সর্বশেষ বলবো যে প্ল্যান ইন্টারন্যাশনাল এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 1,20,000-এর বেশি মানুষকে আমরা অর্থনৈতিক দক্ষতা উন্নয়নের জন্য তাদের প্রশিক্ষণ দিয়েছি, এবং সেটাতে আমরা দেখেছি যে যখন আমরা কিশোরী বা একেবারে, কারণ এটার আবার কিশোরী বলছি কারণ বয়সের একটা বিভিন্ন ইয়া রয়েছে, কিন্তু যুব নারীদের যদি আমরা উদ্দেশ্যমূলক অন্তর্ভুক্তি করি, তাহলে তারা যে রিটার্নটা দিচ্ছে সেটা কিন্তু পুরো মানে যুব পুরুষদের থেকে অনেকখানি দ্বিগুণ হয়ে ফিরে আসছে। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। কবিতা বোসের কথা থেকে আমরা যেটা পেলাম যে যুব পুরুষের চেয়ে যুব নারী তারা আরেকটু পিছিয়ে আছে। আর এই শব্দটা নিয়ে আমি আমাদের তরুণ প্রতিনিধির কাছে যেতে চাই। আপনার কি এই যে যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অবহিত, এবং এই বিষয়ে সেবা নিতে বা তথ্য নিতে আপনার কোনো রকম বাধা পান, বা কোন জিনিসটা মনে হয় যে আরেকটু স্বচ্ছতার সাথে আরেকটু ওয়েলকামিং ভাবে করা উচিত ছিল? বাধা যখন পেতাম সেটা হলো গিয়ে আমি যখন স্কুলে পড়তাম, টিনেজ যখন ছিলাম, আমার কাছে সবচেয়ে মানে বাধা মনে হতো যে পিরিয়ড হলে তখন প্যাড কিনতে যাওয়াটা, তখন আমার সবচেয়ে বেশি অফেন্সিভ লাগতো যে মানে এটা নিয়ে কথাবার্তা বললে সবাই বলা হতো ওপেনলি যে নির্লজ্জ মেয়ে। যদি আমার বাবার সাথে আমি বলতাম বাবা আমার জন্য একটু প্যাড নিয়ে এসো, বা আমার আন্ডার গার্মেন্টস যদি আমার বাবা নিয়ে আসতেন, ওর কোনো লজ্জা শরম নেই, ও বাবার সাথে এটা বলে। কিন্তু আমি একদিক থেকে লাকি যে আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ, এবং আমার বাবা স্পেশালি আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমার মনে হয় আমার থেকে বেশি বাধা পায় মার্জিনালাইজড কমিউনিটিতে যারা থাকে, যারা একটু এমন জায়গায় থাকে, তারা হচ্ছে গিয়ে প্রপার স্যানিটারি জ্ঞানও তাদের থাকে না। আর একটা বিষয়, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলা তো আরও দুর্বিষহ ব্যাপার। মানে সেক্সুয়াল কথাটা আসলেই মানুষ খুব নেগেটিভলি নেয়। আমাদের আশেপাশের মানুষ মানে তাদের সামনে কথা বলাই যায় না। 16 বছর বয়স থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চার মানে বিফোর ওর পিরিয়ড স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা বাচ্চার সঠিক নলেজ থাকা দরকার। হোয়াট ইজ মেনস্ট্রুয়েশন, আমার কি হবে ভবিষ্যতে, হঠাৎ করে ভয় পেয়ে যায়। তো না হলে আমি তাই বলবো যে আশেপাশের মানুষরা যদি একটু সহানুভূতিশীল হয় বা একটু হেল্পফুল হয়, তাহলে আমার মনে হয়। আসলে আমি এখানে আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে আবার ফিরে আসছি যে উনি একটা প্রশ্ন আমাদের তরুণ প্রতিনিধি করেছেন, সেটা হলো তাদের অংশগ্রহণ, নীতি নির্ধারণ, এবং তারা সিনিয়রদের কাছ থেকে এক্সপেক্ট করে তাদেরকে সম্পৃক্ত করা বিভিন্ন কার্যক্রমে, তাদেরকে আরো কিভাবে মানে কার্যকরভাবে সম্পৃক্ত করা যায়। বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব আরোপ করছে। আপনি যদি যেটা বললাম আমি যে আর্ন প্রকল্পে আমরা 60% যুব নারীকে সেখানে কর্মক্ষম করার ব্যবস্থা আছে। এটা কিন্তু একটা পার্সেন্টেজ করে দেওয়া আছে, 60% তারা। আমাদের যত ধরনের এইরকম কার্যক্রম আছে সবগুলোতে নারীদের অগ্রাধিকার বেশি। সেই সঙ্গে নারীর ক্ষমতায়নের জন্য আমরা কিন্তু ওই যুব কাউন্সিল করতে যাচ্ছি। এই কাউন্সিল গঠনের একটা কার্যক্রম চলমান। আসলে যুব বলতে আমরা কিন্তু শুধু যুবক পুরুষ না, যুব এবং যুব নারী দুইটা নিয়েই আমরা বলি যে যুব। এই ক্ষেত্রে তাদের ক্ষমতায়নের জন্য সরকার কিন্তু অত্যন্ত সচেষ্ট, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা যুব কাউন্সিল করতে যাচ্ছি, যে কাউন্সিলের যাতে তারা নিজেরা ক্ষমতায়ন হয়, এই যুব নারী এবং যুবকরা যেন ক্ষমতায়ন হয়। এই গভর্নমেন্ট কিন্তু এটা একটা উদ্যোগ গ্রহণ করছে। এবং সেই সঙ্গে আরেকটা বলি, যুবদের যাতে স্বাস্থ্য সচেতন থাকে, তারা যাতে আগামীতে কর্মক্ষম থাকে, এই জন্য কিন্তু গভর্নমেন্ট প্রতিটা ইউনিয়নে একটি করে খেলার মাঠ করার উদ্যোগ গ্রহণ করছে। এবং লাস্ট জানেন যে আমাদের নতুন করে একটা স্পোর্টস 2টা আসর অলরেডি শেষ, যেটা একদম মানে তরুণদেরকে জাগিয়ে উঠেছে তারা এই খেলার দিকে, যাতে করে তারা মাদক থেকে দূরে সরে এসে যাতে আমরা একটা কর্মক্ষম জাতি হিসেবে গড়ে উঠতে পারি। সরকার কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছে। ধন্যবাদ। আমি কবিতা বোসের কাছে আসব। কিশোর কিশোরী যারা প্রতিবন্ধী, প্রান্তিক, ক্লাইমেট এফেক্টেড পপুলেশনও তো আছে, বিশেষ করে ইয়াং পিপল, তাদের জন্য যদি সমান সুযোগ নিশ্চিত করতে হয়, আপনার মতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি হওয়া উচিত? যখন কোনো প্রকল্প নেই বা আমাদের রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়, তখন কিন্তু আমরা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য বা সূচকগুলি কিন্তু সকলের জন্যই থাকে।
আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এই সূচকগুলোর বাস্তবায়ন করা। একটি গবেষণায় দেখা গেছে, যেটা MICS বলে, এইটার গবেষণায় দেখা গেছে যে প্রতিটি কার্যক্রমে 5.2 জন ব্যক্তি বা শিশু তারা কোনো না কোনোভাবে কোনো কাজে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। এটা হচ্ছে, বলছি যে কাজটায় অংশগ্রহণের জন্য। আমি যদি বলি যে WHO তথ্য অনুসারে, আমি গবেষণার মানে পার্সেন্টেজে যাব না, যে প্রতিটা সমাজেই কোনো না কোনো প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। আবার যদি বলি যে জলবায়ুর আফেক্টেড এরিয়া, যেটা যদি বলি শ্যামনগর, সাতক্ষীরা বা দক্ষিণের যে জেলাগুলি এবং উত্তরের, সেখানেও দেখা যাচ্ছে তাদের মধ্যে যে কোনো না কোনোভাবে সকল মানুষ কিন্তু এক নয়। তো সেইখানে আমাদের কাছে যে শিক্ষণীয় বিষয়, প্রথমত তাদের মতো করে আমাদের পরিকল্পনা করতে হবে। ধন্যবাদ। সেটা করতে হলে তাদেরকে শুনতে হবে। আমি শেষ কথাটা আমি তরুণ প্রতিনিধির কাছ থেকে শুনতে চাই, যে আপনাকে যদি বলা হয় এই তরুণদের উদ্দেশ্যে 1 মিনিটের বার্তা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, কি বার্তা দিতে চান? আমি সবার প্রথমে বলবো যে বিলিভ ইন ইয়োর সেলফ। সকলেই বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ খুঁজে খুঁজে, অনেক সময় ফর্ম ফিল আপ করলে অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে, সেগুলো খুঁজে একটু নিজেরা যদি নিজেদেরকে ট্রেনিং দেয়, নিজের স্কিল ডেভেলপ করি, তাহলে ভবিষ্যতে ক্যারিয়ারেও এটা আমাদেরকে হেল্প করবে এবং নিজের গ্রোথেও এটা অনেক হেল্প করবে। এবং সবশেষে বলতে চাই, নিজের সুস্বাস্থ্য, নিজের হেলথটার ব্যাপারে সবসময় কনসিয়াস থাকতে হবে। যদি সুন্দর স্বাস্থ্য না হয়, তাহলে ফিউচার ক্যারিয়ার কোনো কিছুই হেল্প করতে পারবে না। ধন্যবাদ প্রিয়তাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে যে আমাদের তরুণদের বাস্তবতা ভিন্ন হতে পারে, কিন্তু তাদের স্বপ্ন ভিন্ন নয়। তারা চায় শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, সম্মান এবং সমান সুযোগ, এবং নিজেদের সক্ষমতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের দায়িত্ব হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে কোনো তরুণ বা তরুণী তার জন্মস্থান, আর্থসামাজিক অবস্থা কিংবা পরিচয়ের কারণে পিছিয়ে থাকবে না। কারণ তরুণদের মধ্যে বিনিয়োগ মানে কেবল একজন মানুষের ভবিষ্যৎ গড়ে তোলা নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ নির্মাণ করা। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই, বিশেষ ধন্যবাদ জানাই আপনাদের সম্মানিত দর্শক শ্রোতা। আন্তর্জাতিক যুব দিবস 2026-এর প্রত্যয় হোক ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন স্বপ্ন, সবার জন্য সমান সুযোগ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। শুভ সন্ধ্যা।